নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয়ভাবে কাজ করা, এই থিমের ওপর ভিত্তি করে এবছর পালিত হচ্ছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃহস্পতিবার আয়োজিত হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উদযাপন অনুষ্ঠান। এবারের মূল ভাব বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয়ভাবে কাজ করা, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন সহ পরিবেশ এবং বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বন দপ্তরের সচিব রবীন্দ্র কুমার সামাল সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে বক্তারা জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বন ও বন্য প্রাণ সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের উপরও জোর দেওয়া হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা আজকের এই দিনটা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেন যে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে জীব বৈচিত্র্য ঘটনাটা নতুন কিছু না, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাথে প্রাণীদের সংঘাত তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে সচেতনভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা প্রয়োজন বলে দাবি করেন মন্ত্রী। হচ্ছে না, আজকে ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এইটাই যে বন থাকতে হবে, প্রাণী থাকতে হবে, পশু পাখি থাকতে হবে, সব মিলিয়ে কিন্তু বায়োডাইভার্সিটি। তো ত্রিপুরায় এটা নতুন ব্যাপার না, আমাদের এখানে তো ন্যাচারাল যে ফরেস্ট্রি আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ত্রিপুরার একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া নিয়ন্ত্রণে সমস্ত কিছুর ক্ষেত্রে ত্রিপুরায় কিন্তু আমরা আদিকাল থেকেই দেখে এসেছি যে আমাদের একটা ন্যাচারাল রিসোর্স আছে। তো ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, যেমন হাতির সাথে মানুষের যে সংঘর্ষগুলো হয়, এগুলো আসলে মানুষ হাতির জায়গা দখল করেছে এটা হাতি মনে করছিল, আর মানুষ মনে করছে মানুষের জায়গায় কেন হাতি আসছে। এগুলো হচ্ছে ইমব্যালেন্স। তো এই ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার একটা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা এবং পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল। দুপুর 2টা থেকে বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স 2026-এর ফলাফল প্রকাশিত হল শুক্রবার। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল। এবছর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছিল 1864 জন, পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছিল 3873 জন। পিসিবি গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে অর্ঘ্যজ্যোতি সাহা, অনিমেষ সরকার এবং আকাশ চৌধুরী। অন্যদিকে পিসিএম গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে বৈভব রায়, আকাশ চৌধুরী এবং অর্ণব মিত্র। আগামী কিছুদিনের মধ্যেই পরীক্ষায় উত্তীর্ণদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে এবং পছন্দসই কলেজ এবং সাবজেক্টের জন্য আবেদন করতে হবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের থ্রুতে যদি সিট নিতে হয় তাহলে আফটার রেজাল্ট আউট আমরা কয়েকদিন পরে অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং এর জন্য পোর্টালটা ওপেন করা হবে। তখন ক্যান্ডিডেটকে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনের জন্য মানে কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো এই প্রসেস কমপ্লিট হওয়ার কিছুদিন পরে আমরা চয়েস ফিলিং এর জন্য আবার পোর্টাল ওপেন করব। তখন ক্যান্ডিডেট আবার লগ ইন করবে, সে তার চয়েস ফিল করবে, মানে সে কোন ইনস্টিটিউটে কোন সিটটা চায়, পিসিএম গ্রুপ বা পিসিবি গ্রুপে। এই অনুযায়ী সে যখন চয়েস ফিল করে দেবে, তখন এই অনুযায়ী আমাদের কম্পিউটার সিস্টেম তাকে সিট অ্যালট করবে। প্রসঙ্গত, এই বছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে প্রথমবার কাট অফ মার্কের ভিত্তিতে মেরিট লিস্ট থেকে কয়েকজন পরীক্ষার্থীর নাম বাদ দেওয়া হয়েছে, যাদের নম্বর 10-এর নিচে ছিল
তাদেরই কাট অফ মার্কসের আওতায় রাখা হয়েছে বলে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। অফিস নির্মাণের ফলে জমি হারাতে হচ্ছে দীর্ঘদিনের 6 বৈধ কৃষক পরিবারকে। এই দাবি তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জেলা প্রশাসনের দ্বারস্থ সংশ্লিষ্ট কৃষকগণ। নিজেদের জীবিকা ও দীর্ঘদিনের চাষের জমি রক্ষার দাবিতে শুক্রবার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন 6টি অসহায় কৃষক পরিবার। শুক্রবার দুপুর প্রায় 2টা নাগাদ কৃষকরা একত্রিত হয়ে অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্তর কাছে স্মারকলিপি জমা দেন। কৃষকদের অভিযোগ, যে স্থানে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের নতুন অফিস ভবন নির্মাণের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে, সে জমিতে চরিরাম ফকিরামুড়া এলাকার কৃষকরা গত 40 থেকে 45 বছর ধরে চাষবাস করে আসছেন। ওই জমির উপর নির্ভর করেই তাদের পরিবারের জীবিকা নির্বাহ হয় বলে জানান তারা। হঠাৎ করে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে নেওয়ার পরিবারগুলির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেপুটেশন প্রদানকালে কৃষকরা প্রশাসনের কাছে আবেদন জানান, যদি ওই জমি সরকারি কাজে নেওয়া হয় তবে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করেই যেন তা করা হয়। একই সঙ্গে তারা রাজ্যের জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর কাছেও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আহ্বান জানান। আমরা আইসি বাবু পরিমল সমনির খুবই যে জমিন দিয়ে আমরা যা বিগত 40-50 বছর তামতে আমরা এই তারা চাষবাস করে খাইতে আছি। এটি দুবার দাবি আসছিল, বালু কাটতে এমন খত্ত করে রাখছিল। আমরা এটি নিজেরা কত কষ্ট কত পরিশ্রম করে এটি এখন নাল করছি। আমরা এটির দ্বারাতে আমরা কাচ্চা বাচ্চা লইয়া চলি নাইনাত লইয়া এখন এটি যদি জায়গা এখন তারা এটি সাইনবোর্ড দিয়েছে, এটি বলে তারা কি নগর পঞ্চায়েতের কি তারা অফিস টফিস করবো। এখন এটি যদি তারা নেগা তাহলে আমরা বাসনের আর বুদ্ধি নাই। সূত্র মারফত জানা গেছে, অতিরিক্ত জেলা শাসক কৃষকদের আশ্বস্ত করে জানান, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের আগে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আলোচনা করা হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। প্রশাসনের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে পেলেও কৃষক পরিবারগুলি এখনো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সাঞ্চাদ ব্লকের উদ্যোগে জলফা কমিউনিটি হলে এক দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য পৃথকীকরণ, পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের হাতে কলমে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন এবং দৈনন্দিন জীবনে সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, সাঞ্চাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদেব দেবনাথ এবং সাঞ্চাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা সঠিক বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল হওয়া সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। এই প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে দপ্তরের তৎপরতা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক একই রকম ভাবে প্রয়োজনীয়তার পাশাপাশি কিভাবে গোটা বিষয়ের উদ্যোগ এগিয়ে চলেছে সেই বিষয়টা দপ্তরের তরফ থেকে জানানো হয়। মানে রুরালের আরবানের পাশাপাশি আমাদের রুরাল বোর্ড অর্থাৎ গ্রাম্য যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনা বিসি এবং জিপি উভয় ক্ষেত্রে সেটা এখন প্রযোজ্য হতে চলছে। আপনারা এখানে আমরা বিভিন্ন আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছি, আপনারা এটাতে লক্ষ্য রাখবেন। সুপ্রিম কোর্ট এটা নিয়ে গত খুব ফ্রিকুয়েন্ট হিয়ারিং করেছে, মানে আমাদের ভারত সরকারকে সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট দিতে হচ্ছে এবং পার্সোনালি হিয়ারিং হতে হচ্ছে। গত 19/2 মানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ প্রথম হিয়ারিং, খুব তাড়াতাড়ি 29 এপ্রিল, আবার 5 মে, বলতে আজকে আমাদের 22 মে, মানে গত এক মাসের মধ্যে 2বার সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে মানে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের মিনিস্ট্রির যারা হায়ার অথরিটি আছে তাদেরকে পার্সোনালি এপিয়ার করে মানে তাদের কি অ্যাকশন টেকে সেটা পেশ করতে হচ্ছে কোর্টের সামনে। মানে স্বাভাবিকভাবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা এসবিএম মিশন আমাদের ডিএম অফিস থেকে কন্ট্রোল হতো, যেখানে আমাদের ডিরেক্টরেট অফ পঞ্চায়েতের কোনো ফাংশন ছিল না। এইবারের নতুন যে রুল, সেখানে ডিরেক্টরেট অফ পঞ্চায়েতকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের আরও
সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি সাশ্রয় করতে সিভিল সোসাইটির কাছে আহ্বান রাখলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি নাগরিকদের আহ্বান জানালেন ব্যক্তিগত ট্রান্সপোর্টের পরিবর্তে যথাসম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখলেন কল্যাণী সাহা রায়। দেশের জ্বালানি সংকট নিরসনে জ্বালানি সাশ্রয় করতে দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও নিজের কনভয় কাটছাট করেছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সপ্তাহ আগে নিজের কনভয় কম করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অতিরিক্ত এসকর্ট ছেড়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং আমলারা। বিভিন্ন বিভাগে সরকারি কর্মচারীদের জন্য রোস্টার ডিউটি চালু করা হয়েছে। এবার জ্বালানি সাশ্রয় করতে নাগরিক সমাজের প্রতি আহ্বান রাখলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি নাগরিকদের জ্বালানি খরচ কম করতে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না করার পরামর্শ দেন। প্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণ যানবাহন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কাছাকাছি জায়গায় ঘোরাফেরার ক্ষেত্রে বাইসাইকেল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন নিজের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে তিনি নাগরিক সমাজের প্রতি এই আহ্বান রেখেছেন। চলেছি, কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেটা আহ্বান রেখেছেন, দেশের স্বার্থে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা, যে আমরা আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করব। অনেকগুলো কাজ নিয়ে একদিনে কাজটা করার চেষ্টা করব, বাইরের কাজগুলি যেখানে আমাদের বাইক চালানোটা আমাদের কম হবে, গাড়িতে আমাদের চলাচলটা কম হবে, এবং শর্টার ডিস্টেন্সগুলিতে আমরা বাইসাইকেল ইউজ করব অ্যাজ ফার অ্যাজ পসিবল। একইভাবে ইতিপূর্বে রাজ্য সরকারের রোস্টার ডিউটির নির্দেশ নিয়েও তিনি কিছু পরিবর্তনের পরামর্শ করেছেন। রোস্টার ডিউটিতে সরকারি কর্মচারীদের 50% উপস্থিতির পরিবর্তে সাপ্তাহিক নির্দিষ্ট কিছুদিন কাজের সময় বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। সর্বোপরি দেশের জ্বালানি সংকট নিরসনে নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান রেখেছেন বিধানসভার মুখ্য সচেতক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজ্যস্তরীয় এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের শীর্ষ রাজ্য নেতা রবিশঙ্কর হালদার সহ অন্যান্যরা ছিলেন। মূলত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে সুর চড়িয়েই আজকের এই কর্মসূচি। ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলন মূলত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে। মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আজকে সাংবাদিক সম্মেলনে কথা বলতে দেখা গেছে ছাত্র সংগঠনের নেতৃত্বদের। বিশেষ করে উপাচার্য হিসেবে যোগদান করার পরেও কেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মাত্র কয়েকদিন আগে টেকনিক্যাল স্টাফ যে নেই বা অভাব রয়েছে বিষয়টা জানতে পারলেন না। এই বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে মূলত এই ঘটনা প্রমাণ করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বর্তমানে ছাত্রদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এর পেছনে যদি আমরা মনে করি ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয় তথা ওনাদের এক্সাম কন্ট্রোলার থেকে ওনাদের বিশাল বড় ষড়যন্ত্র আমরা দেখছি, যেখানে উনি যেখানে বলছেন যে টেকনিশিয়ান নেই, উনি বিগত পরশুদিন জানতে পেরেছেন। সেই জায়গায় তিনি একজন ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 10 মাস হয়েছে উনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। উনি কি জানেন না? তাহলে এটি কি কোনো ষড়যন্ত্র নয় ছাত্রছাত্রীদের এই ভবিষ্যৎ নষ্ট করার পিছে ভিসি মহোদয়ের? সেই বিষয়ে আমাদের বলা। নমস্কার, আমি রবিশঙ্কর হালদার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক, এবং আমার সাথে উপস্থিত ত্রিপুরা প্রদেশ কার্যকারিণীর সদস্য এবং ত্রিপুরা মিডিয়া কো কনভেনার। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক রবিশঙ্কর হালদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকের এই সাংবাদিক সম্মেলন যেভাবে সরাসরি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব এবং পদমর্যাদা নিয়ে প্রশ্ন তুলল, এটা কিন্তু নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্রমবর্ধমান যান দুর্ঘটনা প্রতিনিয়ত আতঙ্ক তৈরি করছে জনমনে। জোলাইবাড়ির বনবিহার এলাকায় ট্রিপার গাড়ি এবং টাটা ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। 3 জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কোনোভাবেই ক্রমবর্ধমান যান দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। দক্ষিণের বিলোনিয়া থেকে জোলাইবাড়িগামী রাস্তার বনবিহার এলাকায় TR08 E1575 নম্বরের মালবাহী ট্রিপার গাড়ির সাথে TR03A2613 নম্বরের যাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়ির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে টাটা ম্যাজিকে থাকা 5 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
আহতদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেন। এটা একটা ম্যাজিক অ্যাক্সিডেন্ট হইল। এটা খুব সম্ভবত বিলুনিয়া টু যে জুলাইবাড়ি রোডটা আছে ওই রোডের মাঝেই অ্যাক্সিডেন্টটা হয়। মোটামুটি আমাদের এখানে আসে 1টা নাগাদ অ্যাক্সিডেন্টের রোগীগুলোকে নিয়ে জুলাইবাড়ি ফায়ার সার্ভিস থেকে ওনারা আসেন। এখানে আমরা প্রথমত 5টা পেশেন্টকে পাই। তো 5টা পেশেন্টের মাথাতে ইনজুরি ছিল, কারোর হাতে ইনজুরি ছিল, কারোর মুখে ইনজুরি ছিল। এর মধ্যে সাংঘাতিক ইনজুরি যদি বলতে চাই তাহলে 3টা লোকেরই আছে। একজনের মাথাতে খুব ইনজুরি হয়েছে, আরেকটা মেয়ে ছিল কম বয়স্ক, ওরও মাথাতে ইনজুরি ছিল, সাথে হাতেও ইনজুরি ছিল। আর আরেকটা মহিলা ছিল, বয়স খুব সম্ভবত 32-35 হবে, ওনার হাতে ইনজুরি ছিল। ঘটনার পরপর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সর্বশেষ সংবাদ অনুযায়ী আহতরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সার্বিকভাবেই দাবি উঠছে ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা কমলপুর মেথির মিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সুশীল দাস। অন্যদিকে ফটিকরাই একইভাবে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের। প্রবল বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার দুপুরে এই ঘটনা কমলপুর মেথির মিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সুশীল দাস। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল থেকেই কমলপুরে ভারী বৃষ্টি রয়েছে। দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে নিজের গৃহপালিত গরু মাঠে থেকে আনতে যান সুশীল দাস, কিন্তু বৃষ্টি থামলে অনেকক্ষণ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। পরবর্তীকালে বাড়ির লোকজন সুশীল দাসকে খুঁজতে গিয়ে মাঠে তার মৃতদেহ উদ্ধার করেন। বাজ পড়ে সুশীল দাসের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেদের দাবি। গরু আনতে গেছিল, টানার সময় বৃষ্টি ছিল, গরু আনতে গিয়ে সারা বৃষ্টি পাশে গিয়া ভর্তি হয়েছে। কেউ করতে পারে না, বই রয়েছে। বৃষ্টির পরে অনেকে খোঁজাখুঁজি করতে কিনে হয়েছে, বই গেছে, গরু আনতে গেছে, আনতে আইতেছে না। এরপরে অন্য খোঁজাখুঁজির পরে তাইলে আগে গেছে, গিয়ে কি হয়েছে, গিয়াতে ওই মাঠের মধ্যে পড়ে রয়েছে। ওনার নাম কি? সুশীল দাস। অন্যদিকে এদিন ফটিকরায় কৃষ্ণনগর এলাকায় একইভাবে বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর রয়েছে। মৃতের নাম নারায়ণ দে। 58 বছরের নারায়ণ দে রাবার বাগানে কাজ করতে গিয়ে বাজ পড়ে মারা যান বলে স্থানীয়ভাবে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যসভা 24টি আসনের জন্য দ্বিবার্ষিক নির্বাচন ঘোষণা করল দেশের নির্বাচন কমিশন। শুক্রবার 22 মে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে দেশের 10টি রাজ্যে 24টি আসনে এই নির্বাচন ঘোষণা করেছে। শুক্রবার 22 মে রাজ্যসভা নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল দেশের নির্বাচন কমিশন। কমিশন বিজ্ঞপ্তিতে দেশের 10টি রাজ্যের মোট 22টি আসনে ভোটের ঘোষণা দিয়েছে। অধিকাংশ আসনেই চলতি বছরের জুন জুলাই মাসে সাংসদদের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন 1 জুন থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী দুর্গাপূজার আগে শেষ হবে আগরতলা স্মার্ট সিটি 14টি অত্যাধুনিক রাস্তা সংস্কারের কাজ। স্মার্ট সিটি এলাকার রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনের পর শুক্রবার এই কথা জানালেন কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজার আগে শহরের অধিকাংশ রাস্তার কাজ শেষ হয়ে যাবে। স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্গত 14টি অত্যাধুনিক রাস্তার কাজ সম্পূর্ণ করে শহরবাসীকে পূজার উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্মার্ট সিটি কর্তৃপক্ষ। শহরে স্মার্ট সিটি প্রকল্পের চলমান বিভিন্ন রাস্তার কাজ সঠিকভাবে চলছে কিনা শুক্রবার তা খতিয়ে দেখেন স্মার্ট সিটি কর্তৃপক্ষ। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য নির্বাহী আধিকারিক সহ এক প্রশাসনিক প্রতিনিধি দল ভিআইপি জোনে নির্মীয়মান রাস্তার কাজ সহ বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। স্মার্ট সিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাহুল দাস পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, আসন্ন দুর্গাপূজার আগে শহরের অধিকাংশ রাস্তা নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। দুর্গাপূজার আগে স্মার্ট সিটি প্রকল্পের 14টি অত্যাধুনিক রাস্তা তৈরির কাজ শেষ করে শহরবাসীর জন্য উপহার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমস্ত প্রকারের উপকরণ এবং পরিকাঠামো তৈরি থাকলেও ঊনকোটি জেলা হাসপাতালে এখনো পর্যন্ত চালু হয়নি আইসিইউ পরিষেবা। জেলা হাসপাতাল সুপার দাবি করেছেন মূলত উপযুক্ত স্টাফের অভাবেই চালু করা যাচ্ছে না আইসিইউ পরিষেবা।
বিগত 2020 সালে ঊনকোটি জেলা হাসপাতালে 6 শয্যা বিশিষ্ট আইসিইউ এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছালেও এখনো পর্যন্ত পরিষেবা চালু হচ্ছে না। স্বাভাবিক কারণেই ঊনকোটি জেলার পাশাপাশি লংথরাই ভ্যালি মহকুমার একটা বিস্তীর্ণ অংশের মানুষ সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। গোটা বিষয় নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার রোহন পাল জানান, আইসিইউ পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থাকলেও অন্তত 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে প্রয়োজনীয় নার্স এবং জিডিএ স্টাফ নিযুক্ত না হওয়া পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব নয়। আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যেই সাপোর্টটা দরকার, যেমন ডক্টরস লাগবে, তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার ব্যাক আসেনি আমাদের কাছে। কতজন ডাক্তার বা নার্স বা জিডিএস স্টাফ যে বললেন আপনি, মানে কতজন লাগতে পারে? দেখুন, একটা আইসিইউ সেটআপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য তিনজন, আর একজন নাইট অফে যাবে। তো 5 জন ডাক্তার লাগার কথা। আর নার্স কতজন লাগবে? নার্স একটা শিফটে যদি আমি একজন করে ধরি, তো সেই 5-6 জন নার্স আমার লাগবে। আর জিডিএস স্টাফ? জিডিএ স্টাফ সেই 5-6 জন। যেখানে রাজ্যের বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করার দাবি করে, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত আইসিইউ পরিষেবা চালু না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো প্রতিনিয়ত প্রশ্নমালা তৈরি করছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দা। নমস্কার, শুভরাত্রি।